কিভাবে একটা যৌগের লোন পেয়ার এবং বন্ড পেয়ার বের করতে হয় সেটা। তাহলে আমরা দেখি, প্রথমে একটা যৌগ নেই, সেটা হচ্ছে CH4। আমরা সবাই জানি যৌগটার নাম মিথেন। এই মিথেনে কয়টা বন্ড পেয়ার আছে এবং কয়টা লোন পেয়ার আছে এটা আমরা খুঁজে বের করতে চাই। তো আমরা সবাই জানি কার্বনের যোজনী 4। কার্বনের যোজনী যেহেতু 4, আমরা 4টা হাত দিয়ে দিই এইভাবে, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1 বা 1। আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করো, যোজনীগুলোকে যেহেতু আমরা বলি যোজনী হচ্ছে হাত, মানে হাত মানে কি? এটা দিয়ে তুমি কাউকে ধরতে পারবা। তার মানে প্রত্যেকটা পরমাণুর যোজনী হচ্ছে তার বেজোড় ইলেকট্রন। এই বেজোড় ইলেকট্রন দিয়ে সে অন্য কাউকে ধরতে পারে। যেমন তোমার যদি একটা বেজোড় হাত থাকে, তুমি কিন্তু এটা দিয়ে কাউকে ধরতে পারবা, হ্যান্ডশেক করতে পারবা। সেম ভাবে পরমাণু সমূহ কিন্তু হ্যান্ডশেক করতে পারে। খেয়াল করো, এই কার্বনের 4টা যোজনী আছে, আর প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী 1টা করে আছে, অর্থাৎ তাদের আছে 1টা করে হাত। এই 1টা করে হাত দিয়ে তারা যুক্ত হবে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু যোজনীগুলোকে পাশাপাশি স্থাপন করলাম। এখন এই যোজনীকে আমরা শেয়ার করব। এই তো এই যোজনী তারা শেয়ার করলো। আমরা জানি সমান সমান যোজনী শেয়ার করে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। এটা তোমরা জানো, নামের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। যে সমযোজী, সমান সমান যোজনী শেয়ার করে যে বন্ধন হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা সমযোজী বন্ধন বিদ্যমান। এখন আমাদের চিন্তার বিষয় যে এই যৌগের মধ্যে কোনো লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন উপস্থিত আছে কিনা। তো নিঃসঙ্গ জোড় বের করার জন্য আমরা যে কাজটা করব, শুরুতেই খেয়াল করে দেখো, আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করব। যোগ বিয়োগ করব। যোগ বিয়োগে প্রথমে আমরা দেখি কার্বনের নিজের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা। আমরা সকলে জানি যোজ্যতা স্তরে কার্বনের ইলেকট্রন আছে 4টা। এখন খেয়াল করে দেখো যে প্রত্যেকটা হাইড্রোজেনের কাছ থেকে কিন্তু সে 1টা করে ইলেকট্রন শেয়ার করে পাইস। অর্থাৎ আগে তোমার কাছে ছিল 4 টাকা, তুমি 4 জনের কাছ থেকে আরো 4 টাকা শেয়ার করে পাইছো, তাইলে টোটাল কত টাকা হইল? টোটাল হয়ে গেল 8 টাকা। অর্থাৎ এই কার্বনের যোজ্যতা স্তরে এখন 8টা ইলেকট্রন উপস্থিত। এই 8টা ইলেকট্রন সে কিভাবে কাজে লাগিয়েছে দেখো। 8টা ইলেকট্রন 4টা সমযোজী বন্ধন তৈরিতে ব্যবহৃত হয়ে গেছে। আমরা জানি প্রত্যেকটা সমযোজী বন্ধনের জন্য 2টা করে যোজনী লাগে, অর্থাৎ 2টা করে ইলেকট্রন লাগে। তাহলে 4টা সমযোজীর জন্য কয়টা ইলেকট্রন লাগবে? 4টা সমযোজীর জন্য 4 দুগুণে 8টা ইলেকট্রন লাগবে। এখন দেখা যাচ্ছে 4 দুগুণে 8টা ইলেকট্রনই তার বন্ধন তৈরিতে ব্যয় হয়ে গেছে বা কাজে লেগে গেছে। আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই। যেহেতু আর কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই, সুতরাং আর কোনো লোন পেয়ার থাকবে না। অর্থাৎ এই যৌগটার মধ্যে 4টাই আছে বন্ড পেয়ার, আর কোনো লোন পেয়ার নেই। তাহলে আমরা আরেকটা যৌগ নিয়ে কাজ করি। খেয়াল করো ভাইরা, সবাই খেয়াল করো, আমরা এই যৌগটা দেখি NH3। NH3 বা অ্যামোনিয়া যৌগে কয়টা আছে বন্ড পেয়ার আর কয়টা আছে লোন পেয়ার, এটা আমরা বের করব। আমরা শুরুতেই এটা লিখে ফেলি যে নাইট্রোজেনের যোজনী আমরা জানি এটার যোজনী হচ্ছে 3। খেয়াল করে দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে, তো আমরা 3টা হাইড্রোজেনকে শুরুতে লিখে ফেলি। 3টা হাইড্রোজেনকে আমি নিচে লিখে দিচ্ছি। যখন তোমরা আরেকটু বড় হবে তখন বুঝতে পারবে যে কেন ভাইয়া এই 3টা হাইড্রোজেনকে শুধু নিচেই লিখলাম, উপরে কেন লিখলাম না। আচ্ছা, তো আপাতত ওই আলোচনায় আমরা যাচ্ছি না। খেয়াল করা যাক, এই 3টা হাইড্রোজেনের 1টা করে হাত আছে, সুতরাং এই যৌগের মধ্যে 3টা বন্ধন মাস্ট লাগবেই। হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার জন্য নাইট্রোজেনের কি লাগবে? হাত লাগবে, যোজনী লাগবে। তো এবার আমরা ক্যালকুলেশন করি। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 5টা, আমরা জানি 2 এবং 5। তো যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 5টা, এই হচ্ছে 5 আমরা লিখলাম। তারপর দেখা যাচ্ছে হাইড্রোজেনের সাথে শেয়ার করে পাইছে আরো 3টা, তাহলে আমরা যোগ করে দিলাম এই যে 3টা, টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে দেখা যাচ্ছে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে।
এই অষ্টক পূর্ণ করার জন্যই কিন্তু সে বন্ধন তৈরি করছিল। তোমরা মনে করে দেখো রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে। তো 8টা ইলেকট্রন সে কিন্তু পেয়ে গেছে। এখন আমরা দেখি 8টা ইলেকট্রন সে কি কি কাজে ব্যয় করছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি 3টা সিগমা বন্ধন বা 3টা সমযোজী বন্ধন আছে, আর আমরা জানি সমযোজী বন্ধনের প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে 3টা বন্ধন তৈরি করার জন্য কয়টা ইলেকট্রন লাগবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, 3টা সমযোজী বন্ধনের জন্য 6টা ইলেকট্রন লাগবে। অর্থাৎ এই 6টা ইলেকট্রন দিয়ে সে 3টা বন্ড পেয়ার তৈরি করছে। তো এই 3টা বন্ড পেয়ার তৈরি করার কাজে এই 6টা ইলেকট্রন ব্যয় হয়েছে। আর আমাদের হাতে আছে 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন কিভাবে থাকবে? এই 2টা ইলেকট্রন কোনো বন্ধন তৈরি করে নাই। তো যারা বন্ধন তৈরি করে না এদেরকে আমরা বলি লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড়। এরা বন্ধনে আবদ্ধ না হয়ে নিঃসঙ্গ অবস্থায় এখানে উপস্থিত থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এই 2টা ইলেকট্রনের জন্য আমাদের থাকে একটা লোন পেয়ার। অর্থাৎ এই অ্যামোনিয়া যৌগে আমরা দেখতে পাচ্ছি 3টা থাকবে বন্ড পেয়ার বিপি। কেউ আবার ব্লাড প্রেশার মনে করবা না, 3টা আছে বন্ড পেয়ার আর একটা আছে লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে তো কমেন্টে ভাই আসি, অবশ্যই সেখানে তোমরা পোস্ট করে ফেলবা যার যেটা ডাউট আছে। এরপরে আমরা আরেকটা যৌগ চিহ্নিত করি। আরেকটা যৌগ নেই, সেটা হচ্ছে সবার পরিচিত H2O, পানি। এই পানিতে কয়টা লোন পেয়ার কয়টা বন্ড পেয়ার আছে এটা আমরা খুঁজে বের করব। তো কেন্দ্রীয় মৌল যেহেতু অক্সিজেন আমরা লিখে ফেললাম, আর প্রান্তীয় মৌল বা সারাউন্ডিং অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, যেটা সারাউন্ডে থাকবে। আচ্ছা, সারাউন্ডিং অ্যাটম আমরা জানি এদের একটা করে যোজনী আছে, তো তারা এভাবে 2টা বন্ধন তৈরি করবে। আচ্ছা, বুঝতে পারলাম। অক্সিজেনের ইলেকট্রন 2 এবং 6, এই হচ্ছে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন। তো তার নিজের ইলেকট্রন আছে কয়টা? তার নিজের ইলেকট্রন আছে 6টা। এবার আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের কাছ থেকে সেই ইলেকট্রন শেয়ার করে পাইছে কয়টা? আরো 2টা সে শেয়ার করে পাইছে। অর্থাৎ দেখো অষ্টক পূর্ণ হয়ে গেছে, অষ্টক পূর্ণ। আচ্ছা, এই 8টা ইলেকট্রনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই 4টা ইলেকট্রন বন্ধন তৈরিতে ব্যবহৃত হয়েছে। 2টা বন্ধনের জন্য 2 দুগুণে 4টা যোজনী বা 4টা বিজোড় ইলেকট্রন লাগবে। তো এই 4টা ইলেকট্রন বন্ধন তৈরিতে ব্যয়িত হয়েছে, আর বাকি 4টা ইলেকট্রন তারা কিভাবে থাকবে? লোন পেয়ার অবস্থায় থাকবে। আর যেহেতু পেয়ার বলতেছি, 4টা ইলেকট্রনের জন্য 2টা পেয়ার তৈরি হবে। এই 2টা পেয়ারকে আমরা এইভাবে দেখায় দিব, এই হচ্ছে 2টা পেয়ার। এই দুইটা পেয়ার ইলেকট্রন তারা কোনো বন্ধন তৈরি করেনি। তাহলে আমরা বুঝতে পারছি যে পানি নামক যৌগটাতে H2O তে 2টা থাকবে বন্ড পেয়ার আর 2টা থাকবে লোন পেয়ার। আমরা লিখে ফেলি 2টা বন্ড পেয়ার আর 2টা থাকবে লোন পেয়ার। এই তো ঠিক এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা যৌগের কেন্দ্রীয় মৌল বলো বা সারাউন্ডিং অ্যাটম বলো, আশেপাশে যারা আছে তাদের প্রত্যেকের বন্ধন জোড় এবং মুক্ত জোড় বের করতে পারবা। আমি আরেকটা কঠিন একটা যৌগের বন্ধন জোড় এবং মুক্ত জোড় বের করে দেখাই, খেয়াল করো ভাইরা এবং আপুরা। আমি নিলাম SF4 সালফার টেট্রাফ্লোরাইড, এবং এটার কাঠামোটা খুবই সুন্দর। এই সালফার টেট্রাফ্লোরাইড দেখতে হচ্ছে ঠিক এরকম। তোমরা অনেকেই হয়তো ছোটবেলায় এই সিসোতে উঠছো, তাই না? এই 2 সাইডে যে বসে ইয়ে করা যায়, এই তো দোল খাওয়া যায়, এই তো এখানে বসে দোল খাওয়া যায়, এটাকে আমরা বলি সিসো। এই SF4 দেখতে আসলে সিসো এর মতো, এটা আমরা আলোচনা করব না কোনো একদিন ক্লাসে। তো এখন এই যৌগটার বন্ধন জোড় এবং মুক্ত জোড় আমরা কাউন্ট করতে চাই। প্রথমত আমরা কেন্দ্রীয় মৌলের বন্ধন জোড় মুক্ত জোড় হিসাব করব, তারপর চাইলে আমরা সারাউন্ডিং যে অ্যাটম আছে তাদের বন্ধন এবং মুক্ত জোড় বের করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। সালফার এই তো মাঝখানে আছে, আর যেগুলো একটু বেশি সংখ্যায় থাকবে তাদেরকে আমরা বলবো কি? সারাউন্ডিং অ্যাটম, চারপাশে যারা আছে। আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি ফ্লোরিনে শুধুমাত্র একটা বিজোড় ইলেকট্রন থাকে। যদি কারোর জানা না থাকে আমি একটু লিখে দিচ্ছি ফ্লোরিনের যে ইলেকট্রন বিন্যাসটা, 1s2 2s2 আর 2p কত হবে? ফ্লোরিনের টোটাল ইলেকট্রন আছে 9টা, 4টা গেল আর 2p5। আমরা জানি p উপস্তরের মধ্যে 3টা অরবিটাল উপস্থিত, তাহলে 1 2 3 4
5, এই তো 5টা ইলেকট্রন আঁকা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে একটাই বিজোড় এবং এই অরবিটালটা, এই ঘরটা ফাঁকা আছে, এই ফাঁকা ঘর সে পূর্ণ করতে চাইবে শেয়ার করার মাধ্যমে। আচ্ছা, তো যখন সে শেয়ার করবে আমরা দেখতে পাবো ঠিক এইভাবে আরেকটা ইলেকট্রন আসবে। তো এই শেয়ারটা করবে হচ্ছে এই সালফার। তো আমরা দেখতেই পাচ্ছি ফ্লোরিনের যেহেতু একটা বিজোড় ইলেকট্রন আছে, তো অবশ্যই সালফারের এই ক্ষেত্রে 4টা দিয়ে তার বন্ধন তৈরি করতে হবে। এই তো বন্ধন তৈরি হয়ে গেল, 4টা বন্ধন। এবার আমাদের ইলেকট্রন হিসেব নিকেশ করার পালা। আমরা দেখি সালফারের টোটাল যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে। প্রথমে 2টা, তারপর 8টা, 10টা হয়ে গেছে। তারপরে 3 নাম্বার কক্ষপথে থাকবে 6টা ইলেকট্রন। তো যোজ্যতা স্তরে আমরা দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রন উপস্থিত। আর ভাইরা বলো দেখি শেয়ার করে পাইছে কয়টা? 4টা ফ্লোরিনের সাথে শেয়ার করে সে পাইছে 4টা ইলেকট্রন। টোটাল হয়ে গেছে 10টা ইলেকট্রন। অর্থাৎ এই সালফারের কিন্তু চারপাশে তার যে যোজ্যতা স্তর আছে সেই যোজ্যতা স্তরে 10টা ইলেকট্রন উপস্থিত। তার মানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। বুঝতেই পারছো যে যাদের ডি অরবিটাল উপস্থিত তারা কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে। অর্থাৎ পর্যায় 2 এর পর থেকে যারা যারা আছে তাদের অষ্টক সম্প্রসারণ করা খুব সহজ কাজ। আচ্ছা, তো আমরা খেয়াল করি টোটাল আছে 10টা ইলেকট্রন। এর মধ্যে 1 2 3 4, 4 জোড়া ইলেকট্রন অর্থাৎ 8টা ইলেকট্রন আছে বন্ধনকৃত অবস্থায়, আর বাকি 2টা থাকবে নন বন্ডেড অবস্থায়, মানে যারা বন্ধন তৈরি করেনি। তো এই 2টা ইলেকট্রনের জন্যই আমরা একটা লোন পেয়ার পেয়ে যাব এখানে। এই তো অর্থাৎ এই সালফার যৌগে 4টা আছে বন্ড পেয়ার, এই সালফার টেট্রাফ্লোরাইড যৌগে 4টা আছে বন্ড পেয়ার আর একটা আছে লোন পেয়ার। তাহলে আমি যদি এটা এঁকে ফেলি, অ্যাকচুয়াল যে স্ট্রাকচার এইভাবে একটা দিব লোন পেয়ার, আর এইখানে এই 4টা ফ্লোরিনকে দিয়ে দিচ্ছে এই, আর হচ্ছে এই। তাহলে ছোট্ট দাদু ভাইরা এবং বোনেরা খেয়াল করো, এইভাবে আমরা লোন পেয়ার এবং বন্ড পেয়ার হিসেব করতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে ভাইয়া আর এই ছোট ছোট টপিকগুলো আছে যেগুলো আমাদের যদি শিখিয়ে দেন তাহলে আমাদের খুবই উপকার হয়। তো আমি সবগুলো টপিক তোমাদেরকে বুঝিয়ে দিব। আর রাতে তো দেখা হচ্ছেই, তখন সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।